মানুষ পাগল হয়ে গেছে। বিশ্বাস করুন, মানুষ সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি যে খুনিরা খুন করার জন্য সাধারণত ছুরি, বন্দুক, পাথর কিংবা মাঝে মাঝে বিষও ব্যবহার করে। কিন্তু কখনো এরকম শুনেছেন একটা মানুষ আরেকটা মানুষকে খুন করার জন্য একটা জলজ্যান্ত বিষাক্ত সাপকে নিজের মার্ডার ওয়েপন বানিয়ে নিয়েছে? আগে হ্যাঁ, এটা এমন একটা মাস্টার প্ল্যান যেখানে খুনের পর খুনিকে কোনো প্রমাণ লোপাট করার চেষ্টাই করতে হবে না, বরং ঘরের একটা কোনায় পড়ে থাকা ওই বিষধর সাপটাই নিজে থেকেই পুলিশের কাছে সব থেকে বড় প্রমাণ হয়ে দাঁড়াবে আর বলবে এটা কোনো খুন নয়, স্রেফ একটা দুর্ঘটনা। কিন্তু অপরাধ যতই পারফেক্ট হোক না কেন, একটা ছোট্ট ভুল সমস্ত হিসেব উল্টে দিতে পারে। আমাদের আজকের এই কেসটার ফাইল যখন পুলিশের টেবিলে আসে তখন ফার্স্ট লুকে সবাই ভেবেছিল এটা প্রকৃতির একটা নিষ্ঠুর পরিহাস। কিন্তু তদন্ত যত এগোতে থাকে এই কেসে একটার পর একটা এমন সব সত্য সামনে আসতে শুরু করে যেটা দেখে খোদ পুলিশ অফিসারদেরও মাথা ঘুরে যায়। কারণ এই কেসের পেছনে লুকিয়েছিল এমন একটা ঠান্ডা মাথার ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা যা একটা সাজানো সংসারকে জাস্ট এক রাতের মধ্যে শেষ করে দিয়েছিল। নমস্কার, আমি অপূর্ব। আর আমাদের আজকের এই কেসটা কেন এত ইন্টারেস্টিং, কেন আপনাদের প্রত্যেকের এই কেসটা শেষ পর্যন্ত শোনা উচিত সেটা একটু বলি। আমরা সবসময় এটাই ভাবি যে ক্রাইম থ্রিলার সিনেমা বা ওয়েব সিরিজে যে ধরনের প্ল্যানিং বা টুইস্ট দেখানো হয় সেগুলো বোধহয় শুধু স্ক্রিপ্টেই সম্ভব। কিন্তু বাস্তব জীবন যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং কতটা আনপ্রেডিক্টেবল হতে পারে সেটা এই কেসটা না শুনলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। বিশ্বাস করুন, একটা মানুষের মন যে কতটা অন্ধকার হতে পারে এই কেসটা তার সব থেকে বড় প্রমাণ। এই পুরো রহস্যটা জাল যেভাবে বোনা হয়েছিল আর যেভাবে একটার পর একটা সত্যি সামনে আসতে শুরু করে সেটা এক কথায় বলতে গেলে জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা এক সেকেন্ডের জন্য এই ভিডিওটা স্কিপ করতে পারবেন না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, আ ডেডলি কনস্পিরেসি। তবে এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, ক্রাইম আর মিস্ট্রির দুনিয়াটা কিন্তু বেশ গোলমেলে। এখানে কখন কার মুখোশ খুলে যাবে কেউ বলতে পারে না। আর বাস্তব জীবনের এই মুখ আর মুখোশের খেলায় যদি পার্টিসিপেট করতে চান তাহলে আপনাকেও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে হবে। তাই আপনি যদি আমাদের এই চ্যানেলের নিয়মিত শ্রোতা বা দর্শক হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাহলে আপনার কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের এই জার্নিতে আমাদের পাশে থাকুন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার একটা ক্লিক আমাদের কাছে কিন্তু বিরাট বড় মোটিভেশন। যাই হোক, চলুন এবার কেসে ফেরা যাক। আমাদের আজকের গল্পের শুরু উত্তরপ্রদেশের মিরাট জেলার একটা ছোট্ট গ্রাম থেকে। গ্রামের নাম আকবরপুর সাদাত। এই গ্রামেই বসবাস করে 25 বছর বয়সী এক তরুণ অমিত কশ্যপ। তবে তার ফ্যামিলির লোকজন আর বন্ধুরা ওকে চেনে মিকি নামে। তো আমাদের এই মিকি স্বভাবের দিক থেকে ভীষণ রকম শান্ত আর নরম মেজাজের ছেলে। ও নিজের মতো করে থাকতেই বেশি ভালোবাসে। আশেপাশের লোকজন কিংবা প্রতিবেশীদের সাথেও ওর কোনো ঝুট ঝামেলা নেই। মিকির এই ছোট্ট আর সাদামাটা জীবনটাকে ঘিরেই তৈরি হয় আমাদের আজকের গল্প। মিকির বয়সটা ছোট হলেও ওর কাঁধে এক বিশাল পরিবারের দায়িত্ব। 7 জন মেম্বারের একটা বড় জয়েন্ট ফ্যামিলি। ফ্যামিলিতে আছে মিকির বৃদ্ধা মা মুনেশ আর ওর ছোট ভাই অঙ্কিত। অঙ্কিত বেশ কম বয়সী, তাই মিকি ওকে নিজের সন্তানের মতোই গাইড করে। মিকির স্ত্রীর নাম রবিতা, আর আজ থেকে প্রায় 8 বছর আগে ওদের বিয়ে হয়েছিল। মিকি আর রবিতার 3টে ছোট ছোট বাচ্চাও আছে। বড় ছেলে অনিকেতের বয়স মাত্র 7 বছর, মেজ সন্তান অনুর বয়স মাত্র 5 বছর এবং সব থেকে ছোট মেয়ে গৌরী, যার বয়স মাত্র 2 বছর। তো এই 7 জনের পুরো সংসারের খরচ মিকি একা চালায়। সবার খাওয়া দাওয়া, জামা কাপড়, রোগের ওষুধ সমস্ত দায়িত্ব ওর ঘাড়ে। এদিকে মিকি কিন্তু কোনো বড় আইটি কোম্পানিতে চাকরি করে না। মিকি একজন সাধারণ ডেইলি লেবার, যাকে আমরা মিস্ত্রি বলি। রোজ সকালে ঘুম থেকে উঠেই ও চলে যায় কনস্ট্রাকশন সাইটে। দুপুরে চড়া রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইট তোলে, সিমেন্ট মেশায়। ভারী ভারী সিমেন্টের বস্তা এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নিয়ে যায়। সারাদিন এই হাড়ভাঙা খাটুনির পর ও শরীর পুরোপুরি ভেঙে পড়ে। সন্ধ্যায় যখন বাড়ি ফেরে তখন পায়ে আর জোর থাকে না বললেই চলে। এবং এত কষ্টের পরেও প্রত্যেক দিন মাত্র 300 থেকে 400 টাকায় আয় করতে পারে মিকি।
হ্যাঁ, ভাবতে অবাক লাগে যে এই সামান্য টাকা দিয়েই একটা ছেলে 7 জন ফ্যামিলি মেম্বারের মুখে ভাত তুলে দেয়। অন্যদিকে ওর স্ত্রী রবিতা বাড়িতে থেকে বাচ্চাদের টেক কেয়ার করে, পুরো ঘরের কাজকর্ম ও একাই সামলায়। এবং এই সব কিছু নিয়েই মিকি এবং তার পরিবার একটা সিম্পল লাইফ লিড করে। কিন্তু এই চেনা ছন্দের মধ্যেই মিকির জীবনে এন্ট্রি নেয় একটা নতুন ক্যারেক্টার। তার নাম অমরদীপ। 20 বছর বয়সের এক ছটপটের তরুণ। অমরদীপ বয়সে মিকির থেকে ছোট হলেও ওদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়। অমরদীপও ওই একই গ্রামেরই ছেলে। সেও মিকির মতোই রাজমিস্ত্রির কাজ করে এবং একই প্রফেশনে থাকার কারণে ওরা রোজ একসাথেই কাজে যায় এবং কাজ শেষে একসাথেই বাড়ি ফিরে আসে। প্রত্যেকদিন একসাথে থাকা আর সুখ দুঃখ শেয়ার করার কারণে ওদের বন্ধুত্ব খুব কম সময়ের মধ্যেই অনেকটা ডিপ হয়ে যায়। মিকি অমরদীপকে নিজের আপন ছোট ভাইয়ের মতো ট্রিট করতে শুরু করে এবং যে কোনো বিষয়ে মিকি তার সাধ্যমতো ওকে অ্যাডভাইস দেয়, নিজের মনের সমস্ত সিক্রেট ওর সাথে শেয়ার করে। এবং অমরদীপও মিকির বাড়িতে রেগুলার আসে। মিকির বাচ্চারা ওকে দেখলেই অমরদীপ কাকা বলে জড়িয়ে ধরে। সবকিছু একদম পারফেক্ট। কিন্তু হঠাৎ করেই এই সুন্দর সম্পর্কে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। না, কোনো ঝামেলা বা ঝগড়া হয়নি, কেউ কাউকে কোনোদিন একটা খারাপ কথাও বলেনি। তাও দুই বন্ধুর মধ্যে হঠাৎ করেই একটা দেওয়াল তৈরি হয়। অমরদীপ বিনা কারণে মিকির বাড়িতে আসা বন্ধ করে দেয়, কিংবা এলেও বাচ্চাদের সামনে আসা এড়িয়ে চলে। এমনকি রাস্তায় বাচ্চাদের দেখলেও মুখ ফিরিয়ে নেয়। শুধু তাই নয়, মিকি যে সাইটে কাজ করে অমরদীপ হঠাৎ করে সেই সাইটে কাজ করাও বন্ধ করে দেয় এবং সেখানে কাজ বন্ধ করে অন্য জায়গায় কাজ খোঁজে। এদিকে মিকি অবশ্য এই চেঞ্জটাকে খুব একটা পাত্তা দেয় না। মিকি ভাবে কাজের জায়গা বদলে গেছে বলে হয়তো অমরদীপ একটু বিজি হয়ে গেছে। আর তাছাড়া মিকির মাথায় তখন 7 জন ফ্যামিলি মেম্বারের চিন্তা। মিকি নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে বন্ধুর এই দূরত্বটা প্রথম দিকে ওর চোখেই পড়ে না। ও ভাবে কিছুদিন পর আবার হয়তো সব ঠিক হয়ে যাবে, অমরদীপ আবার আগের মতো ফিরে আসবে। কিন্তু যত দিন যেতে থাকে পরিস্থিতি তত উল্টো দিকে গড়ায় এবং এক সময়ের সেই জান লড়িয়ে দেওয়া বন্ধুত্বটা একেবারে শেষ হয়ে যায়। অমরদীপ এবং মিকি ওরা দুজনেই সম্পূর্ণ একটা আলাদা ট্র্যাকে চলতে শুরু করে। 13 এপ্রিল 2025 দিনটা ছিল রবিবার। ওই দিন সকালের আলো ফোটার সাথে সাথেই মিকির ফ্যামিলির বাকি মেম্বাররা ঘুম থেকে উঠে পড়ে। কিন্তু রোজকার নিয়ম ভেঙে সেদিন একটা অদ্ভুত জিনিস ঘটে। যে মানুষটা প্রত্যেকদিন সবার আগে ঘুম থেকে উঠে, ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার, মিকি সেদিন তখনও বিছানা ছাড়েনি। ও নিজের বিছানায় চোখ বন্ধ করে একদম নিথর হয়ে শুয়ে আছে। শরীরে বিন্দু মাত্র মুভমেন্ট নেই। মিকির মাত্র 7 বছর বয়সী বড় ছেলে অনিকেত প্রত্যেক দিনের মতোই বাবার জন্য এক গ্লাস চা নিয়ে যায় সেই ঘরের ভেতর। কিন্তু অনিকেত ঘরে ঢুকে তার বাবার খাটের দিকে তাকাতেই ভয়ে তার পুরো শরীর বরফ হয়ে যায়। চরম আতঙ্কে ওর হাত থেকে চায়ের গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে যায়। ও আর কিচ্ছু না ভেবে জান প্রাণ দিয়ে চিৎকার করতে করতে ওই ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে দৌড় লাগায়। আসলে ওই 7 বছরের বাচ্চা খাটের উপর নিজের বাবার নিথর শরীরের ঠিক পাশে একটা জলজ্যান্ত প্রকাণ্ড সাপ দেখতে পায়। সাপটা তখন মিকির কোমর আর হাতের একদম কাছে পেছিয়ে বসেছিল। বাচ্চাটার ওই বুক ফাটানো চিৎকার শুনে পুরো বাড়িতে এক লহমায় হুলস্থুল পড়ে যায়। সবাই মারাত্মক ভয় পেয়ে এক জায়গায় জড়ো হয়ে যায়। মিকির মা তীব্র আতঙ্কে ঘরের দিকে দৌড়ে যায় আর মায়ের ঠিক পেছন পেছন ছুটে যায় মিকির বউ রবিতা। এবার ঘরের ভেতরের দৃশ্য দেখে রবিতা জোরে জোরে কাঁদতে শুরু করে এবং ওদের এই ভীষণ রকম কান্নাকাটি শুনে প্রতিবেশীরাও নিজেদের ঘর বাড়ি ছেড়ে মিকির বাড়িতে এসে ভিড় জমায়। ঘরের ভেতরে যারা ঢোকে তারা সবাই দেখতে পায় মিকি নিজের বিছানায় সম্পূর্ণ প্রাণহীন অবস্থায় পড়ে আছে। ও শরীরে দাঁত ফোটানোর মতো গভীর ক্ষতচিহ্ন, প্রায় 1 ডজনেরও বেশি, মানে 12টারও বেশি এইরকম দাগ পুরো শরীর জুড়ে ছড়িয়ে আছে। আর মিকির বডির ঠিক পাশেই খাটের উপর তখনও শুয়ে আছে একটা জলজ্যান্ত বিষাক্ত সাপ। এবার এই চরম আতঙ্ক এবং কান্নাকাটির মধ্যেও গ্রামের একজন সুবুদ্ধি সম্পন্ন লোক একজন প্রফেশনাল সাপুরেকে খবর দিয়ে ডেকে আনে। সাপুরে এসে খুব সাবধানে সেই বিষাক্ত রাসেস ভাইপার সাপটাকে কাবু করে নেয়। তারপরে সাপটাকে একটা চটের বস্তার মধ্যে বন্দি করে ফেলা হয়
এবং পরবর্তীতে ওই সাপটাকে বন বিভাগের অফিসারদের কাছে হ্যান্ড ওভার দেওয়া হয়। এবার প্রাথমিকভাবে মিকির শরীরে সাপের কামড়ের এতগুলো দাগ আর বিছানায় জ্যান্ত রাসেস ভাইপার দেখে ফ্যামিলির লোকজন এবং গ্রামবাসী আর ঘটনাস্থলে আসা পুলিশও এটাই ভেবে নেয় যে এটা একটা দুর্ভাগ্যজনক অ্যাক্সিডেন্ট। এবার গ্রামের সবাই যখন এই ঘটনাটাকে একটা সাধারণ সাপের উপদ্রব বলেই ধরে নিয়েছিল, ঠিক তখনই এই কাহিনীর মোড় ঘুরে যায়। আসলে সাপটাকে বস্তায় বন্দি করার পর ওই সাপুরে এমনি একটু মনোযোগ দিয়ে মিকির ডেড বডিটা এক্সামিন করতে শুরু করে এবং বডিটা ভালো করে দেখার পর সাপুরে সবার সামনে ডিক্লেয়ার করে যে এটা কোনোভাবেই সাপের কামড়ের মৃত্যুর কেস নয়। সাথে ওই সাপুরে এটাও পয়েন্ট আউট করে জানায় একটা রাসেলস ভাইপার কামড়ালে শরীরে যে ধরনের বিষাক্ত রিয়াকশন হয় তার কোনো লক্ষণই মিকির শরীরে নেই। সাপে কামড়ালে কামড়ের জায়গাটা রীতিমতো ফুলে যায়, এমনকি বিষের রিয়াকশনের ফলে স্কিনের কালারও চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে তেমন কিছুই হয়নি। এবার সাপুরের মুখে এই কথা শুনে পুরো ফ্যামিলি চরম কনফিউশনে পড়ে যায়। গ্রামের পুরনো রিচুয়াল অনুযায়ী এমন কোনো রহস্যময় সিচুয়েশন তৈরি হলে মানুষ ওঝা বা ঝাড়ফুঁক করার লোকের কাছে যায় এবং মিকির ফ্যামিলিও একটা শেষ আশা নিয়ে একজন ওঝাকে ডেকে পাঠায়। ওঝা এসে মিকির বডির চারপাশে খুব ভালো করে চেক করে, কিন্তু পরীক্ষা শেষে ওঝারও ঠিক একই কথা মনে হয় যেটা সাপুরে বলেছিল। ওঝা একদম স্পষ্ট জানিয়ে দেয় এই শরীরে সাপের বিষের কোনো লক্ষণই নেই। সাথে ও ফ্যামিলিকে অ্যালার্ট করে বলে যে এই কেসটা মোটেও নর্মাল নয়। এবার ওঝা ওদেরকে অ্যাডভাইস দেয় ওরা যেন বডিটা তাড়াতাড়ি কোনো বড় ডাক্তার বা পুলিশের কাছে নিয়ে যায়, কারণ মিকির বডিটা দেখার পর ওই ওঝা খুব ভালো মতোই বুঝে গেছিল যে এই মৃত্যুর পেছনে অন্য কোনো ডার্ক সিক্রেট লুকিয়ে আছে। সাপুরে আর ওঝার কথা শুনে মিকির ফ্যামিলি মেম্বাররা চরম কনফিউশনে পড়ে যায়। ওঝা যখন সাফ বলে দেয় যে মিকির বডিতে বিষের কোনো লক্ষণ নেই, তখন সবার মনে একটা খটকা লাগে। শেষ পর্যন্ত আসল সত্যিটা জানার জন্য ফ্যামিলির সবাই মিলে একটা ডিসিশন নেয়। তারা ঠিক করে যে মিকির ডেড বডিটা মিরাটের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই কথাটা শোনা মাত্রই মিকির স্ত্রী রবিতার রিয়াকশন পুরো চেঞ্জ হয়ে যায়। এতক্ষণ ধরে যে মেয়েটা স্বামীর জন্য কান্নাকাটি করছিল সে আচমকা ভীষণ উগ্র হয়ে ওঠে। রবিতার ডেড বডিটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাধা দেয়, এমনকি ফ্যামিলির সবার সাথে খুব বাজেভাবে তর্কও জুড়ে দেয়। রবিতা এক পর্যায়ে এতটাই বেকাবু হয়ে যায় যে ও ফ্যামিলির বাকি মেম্বারদের উপর চড়াও হয়ে যায়। ও সবাইকে যাচ্ছে তাই রকম কথা শোনায় এবং নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে। ওর জেদ শুধু একটাই, মিকির বডিটা কোনোভাবেই হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। ও বডিটা এখনই ঘরে ফেরত নিয়ে যেতে চায়। সাধারণত গ্রামের দিকে পুলিশি ঝামেলা এড়ানোর জন্য পোস্টমর্টম করাতে চায় না, তাই প্রতিবেশীরা প্রথমে ভাবে রবিতা হয়তো না বুঝেই এমন করছে। কিন্তু রবিতার এত বাধা দেওয়া সত্ত্বেও ফ্যামিলির বাকি মেম্বাররা ওর একটা কথাও শোনে না। তারা তখনই মিকির বডি নিয়ে সোজা চলে যায় মিরাটের জেলা হাসপাতালে। তারপর হাসপাতালে পৌঁছানোর পর ডিউটিতে থাকা ডাক্তাররা মিকির বডির প্রাইমারি এক্সামিন সম্পন্ন করে। ডাক্তাররাও পরিষ্কার জানিয়ে দেয় এই মৃত্যুর আসল কারণ জানতে হলে বডিটার পোস্টমর্টেম করতে হবে। এবার চিকিৎসকদের মুখ থেকে পোস্টমর্টমের কথা শোনা মাত্রই রবিতা হাসপাতালের ভেতরেই তুলকালাম কাণ্ড শুরু করে। রবিতা তখনই ডাক্তারদের চেম্বার আর করিডোরের সামনে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে। হসপিটালের স্টাফ আর ডাক্তারদেরকে সমানে গালিগালাজ করতে থাকে। ওর দাবি সেই একই, মিকির বডির পোস্টমর্টম ও কিছুতেই করতে দেবে না। কিন্তু রবিতা হসপিটালে যত বড় হাঙ্গামাই করুক না কেন, এক্সপিরিয়েন্সড হসপিটাল স্টাফরা ওর কথায় বিন্দুমাত্র কান দেয় না, কারণ অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এইরকম সিনের মুখোমুখি বলতে গেলে ওরা রোজই হয়। তাছাড়া আইনের নিয়ম অনুযায়ী ডক্টর এবং পুলিশের যদি মনে হয় যে এটা কোনো নর্মাল মৃত্যু নয়, তাহলে পোস্টমর্টম আটকানোর ক্ষমতা ফ্যামিলিরও থাকে না। এর ফলে রবি তার সমস্ত চিৎকার চেঁচামেচি ইগনোর করে ডাক্তাররা এবং হসপিটাল অথরিটি পোস্টমর্টমের প্রসেস এগিয়ে নিয়ে যায়। মিকির বডিকে পাঠানো হয় মর্গে। এরপর শুরু হয় এক চরম টেনশনের মুহূর্ত এবং অনেকগুলো দিন অপেক্ষা করার পর ফাইনালি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পোস্টমর্টমের ফাইনাল রিপোর্ট সামনে আসে। আর এই রিপোর্ট দেখে সবাই রীতিমতো শকড হয়ে যায়।
রিপোর্টে একদম সায়েন্টিফিক্যালি প্রুভড হয়ে যায় যে মিকির ডেথ সাপের কামড়ে বা সাপের বিষের জন্য হয়নি, বরং ওর মৃত্যুর আসল কারণ ছিল অ্যাসফিক্সিয়া ডিউ টু স্ট্র্যাঙ্গুলেশন, মানে কেউ মিকির গলা টিপে ওকে খুন করেছে। এবং পোস্টমর্টমের এই রিপোর্টটা সামনে আসার সাথে সাথেই পুরো ক্রাইমটা ওপেন হয়ে যায়। বোঝা যায় এইটা কোনো অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা কোল্ড ব্লাডেড মার্ডার। আর এই সত্যি সামনে আসতেই বহসুমা থানার পুলিশ অ্যাক্টিভ হয়ে যায়। ওরা এই বন্ধ হয়ে যাওয়া কেসের ফাইলটা আবার নতুন করে খুলে বসে এবং এরপর শুরু হয় একটা ভয়ঙ্কর কনস্পিরেসির আসল ইনভেস্টিগেশন। পোস্টমর্টম রিপোর্টটা আসার পরেই বহসুমা থানার পুলিশ নড়ে চড়ে বসে। সার্কেল অফিসার অভিষেক কুমার পাটেল এবং এসপি রাকেশ কুমার মিশ্রের নেতৃত্বে শুরু হয় ইনভেস্টিগেশন। 13 এপ্রিল সকালে যখন মিকির বডি পাওয়া যায় তখন পুলিশ কিন্তু সাপের কামড়ের দাগ দেখে এটাকে অ্যাক্সিডেন্টাল ডেথ বলেই ভেবেছিল। এমনকি পুলিশ ফাইলটাকে বন্ধ করার প্রসেসও শুরু করে দিয়েছিল। কিন্তু নতুন রিপোর্টের পর পুরো সিনটা চেঞ্জ হয়ে যায়। এরপর পুলিশ একটা মার্ডার কেস ফাইল করে তদন্ত শুরু করে। এই তদন্তের শুরুতেই পুলিশের সামনে সব থেকে বড় প্রশ্ন ছিল, একটা নর্মাল ফ্যামিলির বিছানায় রাসেলস ভাইপারের মতো একটা ডেডলি সাপ এলো কিভাবে? পুলিশ লোকাল সাপুরেদের একটা লিস্ট বানায় এবং সেটা চেক করতে শুরু করে এবং এই সূত্র ধরেই পুলিশ মোহাম্মদপুর শিখেরা গ্রামের এক সাপুরে কৃষ্ণার খোঁজ পায়। কৃষ্ণার কাজ ছিল খুবই সাধারণ, ও লোকাল এরিয়া থেকে সাপ ধরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতো। কিন্তু পুলিশ যখন কৃষ্ণার ডেরায় গিয়ে জেরা শুরু করে তখন একটু ভয় পেয়ে যায় এবং ও নিজেকে বাঁচানোর জন্য কোনো কিছু না লুকিয়ে সবকিছু একদম অ্যাজ ইট ইজ খুলে বলে। কৃষ্ণা জানায় গত 12 এপ্রিল রাজকুমার নামের একটা লোক ওর কাছে এসেছিল। সেই লোকটা কৃষ্ণাকে জানিয়েছিল ওদের গ্রামে নাকি একটা ধর্মীয় কীর্তনের অনুষ্ঠান আছে এবং সেই প্রোগ্রামে দেখানোর জন্য ওর একটা সাপ লাগবে। রাজকুমার ওকে প্রমিস করে যে কাজটা শেষ হলেই সাপটা সে ফেরত দিয়ে যাবে এবং ওই লোকটা কৃষ্ণাকে অ্যাডভান্স হিসেবে 1000 টাকাও দিয়ে দিয়েছিল। এবার কৃষ্ণা একটা ধর্মীয় কাজের কথা ভেবে আর 1000 টাকার লোভে কোনো রকম সন্দেহ ছাড়াই একটা রাসেলস ভাইপার সাপ ওই লোকটার হাতে দিয়ে দেয়। আর সন্দেহ করার কথাও নয়, কারণ একটা মানুষ কিভাবে ভাবতে পারে যে একটা সাপ নিয়ে কেউ এইরকম একটা ঘটনা ঘটাতে পারে। যাই হোক, কৃষ্ণা সাপ দেওয়ার পর ওই লোককে আর দেখেনি। কিন্তু পুলিশ যখন কৃষ্ণার সামনে গ্রামের কয়েকজন সন্দেহভাজন লোকের ছবি রাখে তখন কৃষ্ণা একটা ছবি দেখে সাথে সাথে ওই লোকটাকে চিনে ফেলে এবং পুলিশকে বলে এই লোকটাই রাজকুমার সেজে ওর থেকে সাপ ভাড়া নিয়েছিল। তবে আসল টুইস্টটা হচ্ছে ওই ছবির লোকটার আসল নাম রাজকুমার ছিল না। এনি গেস ওই লোকটার নাম কি ছিল? আগে হ্যাঁ, ওর নাম ছিল অমরদীপ। মনে আছে? মিকির সেই সব থেকে কাছের বন্ধু। এরপর পুলিশ আর এক ফোঁটাও সময় নষ্ট না করে অমরদীপকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কিন্তু থানায় করা জেরা শুরু হলেও অমরদীপ খুব চালাকির সাথে সমস্ত কিছু অস্বীকার করে। অমরদীপ বলে ও এই বিষয়ে কিছুই জানে না। কিন্তু ও যখন থানায় মিথ্যে বলছিল তখন পুলিশের অন্য একটা টিম গ্রামে গিয়েছিল মিকির মা মুনেশের সাথে কথা বলতে। তিনি জানান 12 এপ্রিল রাতে যখন মিকি কাজ থেকে ফেরে তখন মিকির বউ রবিতা মিকিকে এক গ্লাস দুধ খেতে দিয়েছিল, কিন্তু মিকি সেই দুধটা পুরো শেষ করার আগেই ঘুমিয়ে পড়েছিল এবং রবিতাও ওই দিন অন্য দিনের তুলনায় খুব তাড়াতাড়ি আনুমানিক রাত 9টার মধ্যেই বাড়ির সমস্ত লাইট অফ করে শুয়ে পড়েছিল। এবং মাঝরাতের দিকে মুনেশের একবার ঘুম ভাঙলে উনি বারান্দায় দেখতে পান খাটে চড়া গরমের মধ্যেও একজন মাথা থেকে পা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এরপর পুলিশ যখন আশেপাশের প্রতিবেশীদের জিজ্ঞেস করে তখন গ্রামের প্রতিবেশীরাও পুলিশকে জানায় মিকি যখন কাজে থাকতো তখন অমরদীপ প্রায়ই মিকির বাড়িতে আসতো। সময়ে অসময়ে অমরদীপের বাইক মিকির বাড়ির সামনে দাঁড় করানো দেখা যেত। এবার মিকির মায়ের এই ইনফরমেশন এবং প্রতিবেশীদের মুখে সমস্ত কথা শুনে পুলিশ এক প্রকার শিওর হয়ে যায় যে এই ক্রাইমের সাথে ঘরের লোকই ইনভলভ আছে। তখন পুলিশ একটা অদ্ভুত ক্যালকুলেশন করে এবং এরপর অমরদীপ আর রবিতাকে নিয়ে বসায় মুখোমুখি এবং এই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা শুরু করে। পুলিশের হেভি প্রেসারের মুখে ওদের মিথ্যে বেশিক্ষণ টেকে নেই
প্রথমে রবিতা ভেঙে পড়ে নিজের দোষ স্বীকার করে এবং তারপর অমরদীপও নিজের ক্রাইম কবুল করে নেয়। ওদের স্বীকারোক্তি থেকেই এই মার্ডারের পেছনে থাকা আসল মোটিভটা সামনে আসে। আসলে অমরদীপ যখন মিকির সাথে রাজমিস্ত্রির কাজ করত, সেই সুবাদেই মিকির বাড়িতে ওর যাতায়াত শুরু হয় এবং এই সুযোগে বিগত 1 বছর ধরে মিকির ওয়াইফ রবিতা আর ওর ফ্রেন্ড অমরদীপের মধ্যে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার গড়ে ওঠে। ওরা একে অপরের প্রেমে অন্ধ হয়ে যায়। কিন্তু এই ঘটনা ঠিক 3 দিন আগে মিকি কোনোভাবে ওদের এই গোপন রিলেশনের কথা জেনে যায়, আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশাল ঝামেলা হয়। সবকিছু জানাজানি হয়ে যাওয়ায় রবিতা আর অমরদীপ খুব প্যানিকড হয়ে যায়। ওরা খুব ভালো মতোই বুঝতে পারে যে মিকি বেঁচে থাকলে সমাজে ওদের ইনসাল্ট হবে। নিজেদের এই গোপন সম্পর্ককে টিকিয়ে রাখতে আর মিকিকে রাস্তা থেকে সরাতে ওরা একটা কোল্ড ব্লাডেড মার্ডার প্ল্যান করে। ওরা এমনভাবে একটা ফোন দিয়ে আটে যাতে পুরো বিষয়টাকে একটা সাপের কামড়ের অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া যায়। 12 এপ্রিল 2025 ছিল একটা সাধারণ শনিবার। অন্যান্য দিনের মতোই মিকি সকালে কাজে চলে যায়। সেখানে সারাদিন চড়া রোদে হাড় ভাঙা খাটুনির শেষে বিকেলবেলা বাড়ি ফিরে আসে। সেদিন মিকি আর ওর স্ত্রী রবিতা দুজনে মিলে কাছাকাছি একটা মন্দিরে পুজো দিতে যায় এবং মন্দির থেকে একসাথে পুজো দিয়ে বাড়ি ফেরার পর রবিতা ডিসাইড করে যে এটাই মিকিকে চিরতরে সরিয়ে দেওয়ার সঠিক সময়। এরপর রবিতা সুযোগ বুঝে গোপনে ওর লাভার অমরদীপকে ফোন করে এবং ফোনে একদম ক্লিয়ারলি বলে দেয় যে আজ রাতেই কাজ শেষ করতে হবে, তুমি আজই সাপ নিয়ে আমাদের বাড়িতে চলে এসো। রবিতার গ্রিন সিগন্যাল পেয়ে অমরদীপ একটু লেট করে না। সে সোজা চলে যায় মোহাম্মদপুরের শিখেরা গ্রামে এক লোকাল সাপুরে কৃষ্ণার ডেরায় এবং সেখানে গিয়ে কৃষ্ণাকে মিথ্যে কথা বলে মাত্র 1000 টাকার বিনিময়ে একটা রাসেলস ভাইপার সাপ নিয়ে আসে। এদিকে প্রেমিক যখন সাপ আনতে ব্যস্ত, তখন প্রেমিকা বাড়িতে বসে খুনের পুরো ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে শুরু করে। মিকি সারাদিনের কাজ শেষে যখন রাতের বেলা ডিনার করতে বসে, মিকির দুধের গ্লাসে স্লিপিং পিলস মিশিয়ে দেয়। মিকি মারাত্মক টায়ার্ড থাকায় সেই দুধের গ্লাস পুরো শেষ করার আগেই গভীর ঘুমে ঢলে পড়ে। এরপর নিজের প্ল্যানটাকে সাকসেসফুল করার জন্য রবিতা অন্য দিনের নিয়ম ভেঙে খুব তাড়াতাড়ি রাত 9টার মধ্যেই বাড়ির সমস্ত লাইট অফ করে দেয় এবং পুরো ঘর নিশ্চিদ্র অন্ধকারে ডুবিয়ে দেয় যাতে ফ্যামিলির অন্য কেউ কিচ্ছু টের না পায়। মাঝরাতের দিকে যখন পুরো বাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন আর মিকি ওষুধের ঘোরে পুরো অজ্ঞান হয়ে পড়ে আছে, তখন অমরদীপ সেই বিষাক্ত সাপটা নিয়ে মিকির রুমে ঢোকে। এরপর রবিতা আর অমরদীপ মিলে মিকির হাত পা চেপে ধরে যাতে মিকি কিছুতেই নড়াচড়া করতে না পারে এবং এই অবস্থায় অমরদীপ নিজের পুরো শক্তি দিয়ে মিকির গলা টিপে ধরে এবং এইভাবে শ্বাসরোধ করে মিকিকে বিছানাতেই নির্মমভাবে খুন করে। এবং এইভাবে মিকির ডেথ কনফার্ম করার পরেই শুরু হয় ওদের আসল প্ল্যান। ওরা এই কোল্ড ব্লাডেড মার্ডারকে একটা নর্মাল সাপের কামড়ের অ্যাক্সিডেন্ট বানাতে চায়, আর তাই অমরদীপ আর রবিতা মিলে সেই জ্যান্ত রাসেলস ভাইপার সাপটাকে দিয়ে মিকির নিথর শরীরে একের পর এক কামড় দেওয়ানো শুরু করে। ওরা মিকির হাতে আর কোমরের বিভিন্ন জায়গায় প্রায় 12টারও বেশি ক্ষত তৈরি করে, যেন সকালে উঠে যে কেউ এই বডিটা দেখে এটাই ভাবে এটা সাপেরই অ্যাটাক। এরপর ওরা ওই সাপটাকে খাটের উপরে রেখে রুম থেকে কেটে পড়ে এবং এইভাবেই একটা সাজানো গোছানো সংসার জাস্ট প্রেমের অন্ধ মোহের কারণে শেষ হয়ে যায়। আজ 24 বছরের রবিতা আর 20 বছরের অমরদীপ দুজনেই পুলিশের লকআপে দিন কাটাচ্ছে। ওদের নামে একটা কোল্ড ব্লাডেড মার্ডারের কেস চলছে। কোর্টে ওদের যাবজ্জীবনের কারাদণ্ড কিংবা ফাঁসিরও চান্স আছে। তবে এই ক্রাইমের সব থেকে পেইনফুল এফেক্ট পড়েছে ওই 3টে বাচ্চার উপর, অনিকেত, অনু আর মাত্র 2 বছরের ছোট্ট মেয়ে গৌরী। এক নিমেষে এই 3জন পুরো অনাথ হয়ে গেছে। যে বাবা ওদের মুখে দুবেলা ভাত তুলে দিত সে আর নেই, আর মা নিজের পাপের জন্য জেলের খাঁচায় বন্দি, মানে থেকেও না থাকার সমান। এই পুরো কেসটাকে স্টাডি করার পর আমার একটা কথাই মাথায় এলো, আসলে এই দুনিয়ায় রাসেলস ভাইপারের থেকেও বেশি বিষাক্ত কে বলুন তো? ওই বিছানার নিচে লুকিয়ে থাকা বোবা সাপটা, নাকি আমাদের এই চেনা মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা লোভ আর লালসা?
এই সাপটা তো শুধুমাত্র একটা ঘুঁটি ছিল, ও তো মাত্র 1000 টাকায় বিক্রি হওয়া একটা সস্তার মার্ডার ওয়েপেন মাত্র। কিন্তু আসল বিষটা ছিল সেই সম্পর্কে, যে সম্পর্কটাকে মিকি নিজের বলে ভাবতো, যে মানুষগুলোকে নিজের জান দিয়ে ভালোবাসতো। এই কেসটা আমাদের এটাই শিখিয়ে দিয়ে যায় যে ক্রাইম শুধুমাত্র একটা মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেয় না, একটা আস্ত ফ্যামিলির বর্তমান এবং ভবিষ্যৎকে এক নিমেষে শ্মশান বানিয়ে দেয়। তাই চেনা মুখের আড়ালে লুকিয়ে থাকা অচেনা মানুষদের চেনার জন্য মিকির এই গল্পটা সবসময় আমাদের মনে একটা বড়সড় ধাক্কা দিয়ে যাবে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সব সময় সাবধানে থাকবেন।